ঘাস ময়দানের মাঝখান দিয়ে ট্রেন লাইন। এই ট্রেন লাইন এখানে পাতা হয়েছিল সেই ব্রিটিশ আমলে। তা প্রায় 100 বছরেরও বেশি সময় পার হলো এই ট্রেন লাইনটার। ঘাস ময়দানের মাঝখান বলে যখন ট্রেন যায় এখান দিয়ে, অদ্ভুত সুন্দর একটা দৃশ্য চোখে পড়ে সবার। ঠিক যেন মনে হয় একটা লম্বা ময়াল সাপ প্রবল আক্রোশে শিকার ধরতে ছুটেছে। বেলদিঘির নাম শহুরে মানুষরা শুনেছে কিনা সন্দেহ। ঘাস ময়দান ঘেরা এই গ্রামটা সারা বছর শান্ত থাকলেও বর্ষাকাল এলে এই গ্রামের চেহারা হয় একেবারে অন্যরকম। কি একটা চাপা ভয় যেন নিজের লুকোনোর গর্ত থেকে বেরিয়ে আছড়ে পড়ে বেলদিঘিতে। বিশেষ করে এই ঘাস ময়দানটাকে সে কারণেই এড়িয়ে চলে এই গ্রামের লোকজন। ট্রেনটা এখন এই ঘাস ময়দানের পাশ দিয়ে যাচ্ছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে ট্রেনে বসে থাকা মানুষগুলো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে, যে কোনো সময় ঝমাঝম নেমে পড়বে হয়তো। মাঝবয়সী নিশিকান্তবাবুর বেশ অনেকক্ষণ ধরে অস্বস্তি হচ্ছিল। ট্রেনটা যাতে জলদি জলদি বেলদিঘি স্টেশনে পৌঁছয় সেই ভাবনাই তার মাথায় ঘুরছে। আসলে নিশিকান্তবাবুর বহুমূত্র রোগ আছে, যে কারণে তাকে প্রায় প্রতি ঘন্টাতেই বাথরুম যেতে হয়। এখনও তার সে কারণেই অবস্থা কাহিল হয়ে আছে। ঘাস ময়দানটা অনেকটা অংশ জুড়ে বিশাল তার আকার। এখানে সব লোকাল ট্রেনই খুব দ্রুত চলে। সামনে খুব বেশি দূরত্বে স্টেশন না হওয়া সত্ত্বেও ট্রেন এত জোরে চলে। সব ট্রেন চালকই এই নিয়ম মানে। একটা অজানা চাপা ভয় তাদের মনেও কোথা থেকে যেন এসে বাসা করে এই ঘাস ময়দানটা পেরোনোর সময়। মাথার ওপর কড়কড় করে একটা বাজ ডেকে গেল। মনে হচ্ছে বাদলা এই নামলো বলে। নিশিকান্তবাবু একটু মুচড়ে বসলেন, যাতে চাপটা একটু হলেও সামলাতে পারেন। ট্রেনে ভিড় একেবারেই নেই, প্রায় খালি বলা যায়। সপ্তাহ শেষে শুধু যারা বাড়ি ফিরছে তারাই বসে আছে ঠিক তার মতোই স্টেশন কখন আসবে সেই অপেক্ষায়। মা গো, এই ঘাস ময়দানটায় ট্রেন ঢুকলেই বুকের জল এরম শুকিয়ে যায় কেন বলো তো অবনীদা? হারু আর অবনী শহরে একটা শপিং মলে চাকরি করে। সপ্তাহ শেষে বাড়ি ফেরে। শহরে ঘর ভাড়া নেবার মতো মাইনে ওরা পায় না। প্রত্যেক সপ্তাহতেই এখান দিয়ে যাওয়ার সময় ওদের কি একটা ভয় যেন চেপে ধরে। অবনী ঘাড় ঘুরিয়ে হারুর দিকে তাকিয়ে বলল, তা কি আমি জানি রে ছাই? ছোটবেলা থেকে বাপ কাকার মুখে শুনেছি এই ঘাস ময়দান নাকি ভালো না। অনেক ছোট বয়সে আমি শুনেছিলাম গ্রামের একটা লোককে নাকি এই ময়দানে কি একটা টেনে নিয়ে গেছিল। তারপর থেকেই সব্বার মুখে মুখে সে কথা ছড়িয়ে গেছে। আমিও শুনেছি গো সেসব, আর কথাটা না মেনেও পারি না। দিনের বেলা এই রকম, কিন্তু রাত হলেই কেন জানি না মনে হয় এই ঘাসের মধ্যে দিয়ে কেউ দেখছে সব সময়, তাই না? অবনী আরও কিছু বলতে যাচ্ছিল। সিটের ওপাশে বসে থাকা নিশিকান্তবাবু আরও একবার উসখুস করে বলে উঠলেন, আরে মশাই থামুন তো, এসব কথায় আমার যে চাপ আরো বেড়ে উঠছে। ও এইরকম বৃষ্টি পড়ার ওয়েদার হলে আমার আবার মানে যাই হোক আর কত দূর বলুন তো আপনাদের এই বেলদিঘি? এতক্ষণ নিশিকান্তবাবুর দিকে ঠিক খেয়াল করেনি ওরা। এবার অবনী ওকে দেখে বলল, এই প্রথমবার বেলদিঘিতে এলেন নাকি? এই ঘাস ময়দান পেরোতে এখনও প্রায় ধরুন 20 মিনিট তো লাগবেই। এই ঘাস জমি আকারে যে কত বড় এখনও বেলদিঘির কেউ জানে না। এই ট্রেন লাইনটাও সেই ব্রিটিশ আমলের, এমনকি স্টেশনটাও। তা কোথায় যাবেন বেলদিঘির? আমি যাব বেলদিঘির হাই স্কুলের প্রধান শিক্ষক বিনোদ বিহারী বাবুর বাড়ি। উনি সম্পর্কে আমার মামা তো দাদা। এতদূর বলার পরেই আবার পেটে চাপ অনুভব করলেন নিশিকান্তবাবু। বাইরে একটা বিদ্যুৎ খেলে গেল। নীলচে আলোতে ভরে গেল কামরাটা। আর সাথে সাথেই একটা প্রবল ঝটকা মেরে ট্রেনটা দাঁড়িয়ে গেল। তীব্র একটা ধাতব শব্দে কানে তালা লেগে গেল কামরার সবার। এই কি হলো? ট্রেন থেমে গেল কেন? সেরেছে, এই জায়গাতেই ট্রেনটারে থামতে হলো। তাই তো দেখছি, এই জায়গাটা যে ভালো না। কি যে আছে কপালে ভগবান! কামরায় ওরা তিনজন ছাড়া আরও 2-1 এদিক ওদিক বসেছিল। তারাও ভয়ে ভয়ে ঘাস জমির দিকেই দেখছিল। সবার মুখেই দুশ্চিন্তার ছাপ ফুটে উঠছে এবার। এই কেউ গিয়ে জলদি ট্রেনের দরজাটা বন্ধ করে এসো, ওরা গন্ধ পেলে কিন্তু এখনই এসে হাজির হবে।
আরে না না, ওরা বর্ষা না নামলে আসে না। অত ভয় দেখাবেন না তো, এমনিতেই কিরম যেন লাগছে। তার মধ্যে আবার আপনারও তো সাহস থাকলে আপনি যান, দরজা বন্ধ করে আসুন। লোকটির কথায় আগের জন কেমন চুপ করে আঁধারের দিকে তাকিয়ে রইল। কামরায় অন্য লোকজনও জানলা দিয়ে বাইরে দেখছিল। সবাই যেন দম বন্ধ করে অপেক্ষা করছিল কখন ট্রেন আবার চলবে। নিশিকান্তবাবু বেশ অনেকক্ষণ চেপে বসেছিলেন, কিন্তু আর যেন থাকতে পারছিলেন না। এবার তাকে বাথরুমে যে একবার যেতেই হবে। এতক্ষণ স্টেশনে নেমে যাবার অপেক্ষা করছিলেন, কিন্তু ট্রেন থেমে যাওয়ার পর তিনি এবার হাঁকপাক করে উঠলেন। এই ভাই, আমাকে যে একবার না নামলেই চলবে না। তোমরা বসো, আমি ঝপ করে নেমে ছোট বাইরেটা সেরে নি, নইলে যে সবার সামনে কাপড় চোপড়ে হয়ে যাবে। নিশিকান্তবাবু উঠে দাঁড়াতেই অবনী এবারে তেড়ে উঠল। আরে কাকু করেন কি? এই না না না, নামেন না, আপনার জন্য সবাই বিপদে পড়বো। ওরে রাখ তোদের ওই ভূতের গল্প, আমি মরছি আমার জ্বালায়। আরে বাবু, 1 মিনিটের কাজ, সেরে আসি। নিশিকান্তবাবু আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেলেন। ট্রেনের অন্য লোকজন তাকে বারবার মানা করলেও তিনি শুনলেন না। উঁচু সিঁড়ি দিয়ে একটা ছোট লাফ দিয়ে নুড়ি পাথরের ওপর নামলেন নিশিকান্ত ঘোষ। তার চেহারা ভারীর দিকে, তলপেটটা তখন টনটন করছে চাপের জন্য। নুড়ি পাথরে খড়খড় করে এগিয়ে গেলেন তিনি ঘাসের দিকে। লম্বা লম্বা ঘাস প্রায় তার গলা সমান উঁচু। এত উঁচু ঘাস কি ভারতবর্ষে জন্মায়? নিশিকান্তবাবু এত উঁচু ঘাস জীবনে এই প্রথমবার দেখলেন। হাড়ু জানলা দিয়ে আধবুড়ো লোকটাকে ঘাস জমির সামনে দাঁড়াতে দেখল। তার গলা শুকিয়ে আসছিল। আকাশে মেঘ গুড়গুড় করে আবার একটা বাজ পড়ল হঠাৎ। সাথে সাথে ঝমঝম করে বর্ষা নামল। ট্রেনের চালে বড় বড় ফোঁটার শব্দ কানে এলো সবার। সবাই ভয়ে আরও সিটিয়ে গেল বর্ষার আওয়াজে। ও অবনীদা, লোকটাকে ডাক দাও, নইলে সবাই বিপদে পড়বো যে। ও কাকু, ও কাকু। হ্যাঁ ঠিক ঠিক। ও কাকু, কাকু, আরে মশাই জলদি দৌড়ে ট্রেনে আসুন, জলদি। ও কাকু। নিশিকান্তবাবুর কাজ সারা হয়ে গেছিল। ঘাড় ঘুরিয়ে দেখলেন ট্রেন থেকে সেই ছেলে দুটো একভাবে হাত নেড়ে তাকে ডেকেই চলেছে। এই বুড়ো, আরে জলদি দৌড়ে আসুন। কি লোক বলো তো? আরে ও কাকু। নিশিকান্তবাবুর মাথায় বর্ষার জল পড়ছে। পেটটা খালি করতে পেরে মনে বেশ ফুরফুরে ভাব এলো তার। এমনিও যা ভ্যাবসা গরম পড়েছে কয়েকদিন, তাতে এই বৃষ্টিতে ভিজতে মন্দ লাগছে না। তিনি হাত দুটো ওপরে করে আড়মোড়া ভাঙলেন। এবার ট্রেনের দিকে যাবেন। হঠাৎ তার মনে হলো তার ডান দিকের ঘাস নড়ছে। চমকে সেদিকে ঘুরে তাকালেন তিনি, কিন্তু কেউ সেখানে নেই। শুধু বর্ষার ফোঁটার শব্দ শোনা যাচ্ছে ট্রেনের ছাদের ওপর। এই কে রে? কে ওখানে? হ্যাঁ, ট্রেনের কোনো লোক নাকি? কে ওখানে? হ্যাঁ, আরে ও দাদা, আরে ওপরে উঠে আসুন। সেই লোকটাই ততক্ষণে ট্রেনের কামরার দরজায় উঠে এসেছে। বারবার হাতছানি দিয়ে নিশিকান্তবাবুকে ডাকছে সে। নিশিকান্তবাবুরও এবার মনে একটা ভয় জমা হচ্ছে। ঘাস জমিটা একভাবে নড়ছে। তিনি আর সেদিকে না তাকিয়ে ট্রেনে উঠে পড়াটাই বুদ্ধিমানের কাজ মনে করলেন, আর সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে শুরু করলেন। হঠাৎ সেই ঘাসের মধ্যে থেকে কি একটা যেন উঠে দাঁড়ালো। নিশিকান্তবাবু এগোতে গিয়েও থমকে গেলেন আবার। ঘাসের মধ্যে থেকে উঠে দাঁড়িয়েছিল একটা মানুষের অবয়ব, অস্থি চর্মসার, হলদে সবুজ চোখে নারকীয় এক ইঙ্গিত। নিশিকান্তবাবুর দিকে তাকিয়ে তার মুখে একটা ভয়ানক হাসি ফুটে উঠল। অবয়বটির হাতে লম্বা লাঠির মতো কিছু একটা। নিশিকান্তবাবু ভয়ে একটা আর্তনাদ করে পিছন দিকে দৌড়তে শুরু করলেন, আর সাথে সাথে সেই অবয়বটা হাতের লাঠিটা ছুঁড়ে দিল তার পা লক্ষ্য করে। লাঠিটা পায়ে এসে লাগতেই মুখ থুবড়ে নুড়ি পাথরের রাস্তার ওপর পড়লেন ভারী চেহারার লোকটা, আর পড়েই সংজ্ঞা হারিয়ে ফেললেন মনে হলো। ট্রেনের ভেতরে বসে থাকা সবাই একেবারে বিস্ফারিত চোখে দেখছিল এইসব দৃশ্য। কারুর মুখ দিয়ে একটা কথাও সরছিল না। দম বন্ধ করে সবাই তাকিয়েছিল বাইরে। ঘাস ময়দানের ভেতরে লুকিয়ে থাকা বিভীষিকা আজ তাদের চোখের সামনে দাঁড়িয়ে। কিন্তু কে বা কি এটা?
কালো ছায়ামূর্তিটা বিশাল একটা লাফ দিয়ে এসে পড়ল নিশিকান্তবাবুর ঘাড়ের ওপর। কয়েক মুহূর্তের মধ্যে নিশিকান্তবাবুর দেহটা কাঁধে তুলে নিল, ঠিক যেন তুলোর বস্তার মতো। তারপর আবার লম্বা লম্বা পা ফেলে সে হেঁটে গেল ঘাস ময়দানের দিকে। লাঠি ঠোকার শব্দটায় গোটা ট্রেনটাই যেন কেঁপে কেঁপে উঠছিল। ও ও ও হারু, ওটা কি ছিল? কি ছিল ওটা? ঘাসের মধ্যে ওরা থাকে, ঘাসের মধ্যে ওরা থাকে। আমাকে আমার বাবা বলেছিল বর্ষা নামলে ঘাস ময়দান থেকে খুব সাবধান। ঘাসের মধ্যে ওরা থাকে, ঘাসের মধ্যে ওরা থাকে। ইস, বাইরের লোক কিভাবে যে ওদের খপ্পরে পড়লো। ওসব ছাড়ুন, এখন আমাদের নিজেদের বাঁচাতে হবে। ও দাদা, কি দেখছেন দাঁড়িয়ে? দরজাটা বন্ধ করুন জলদি। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এই কথায় চমকে ট্রেনের ভারী লোহার দরজাটা বন্ধ করে দিল ঝড়াম করে। ট্রেনের মধ্যে বসে থাকা সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিল কখন এই ট্রেন ছাড়বে। বাইরের বর্ষার তোড় বেড়েই চলেছে একভাবে। জানলা দিয়ে ঘাস জমিটা যতটা দেখা যায় একেবারে শান্ত, যেন মৃত্যু উপত্যকার কোনো অংশ। হারু সেদিকেই এক দৃষ্টে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল ঘাসের মাঝখান থেকে সেই একই রকম চেহারার অস্থি চর্মসার অবয়বরা সব উঠে দাঁড়িয়েছে। তাদের কেউ লম্বা, কেউ বেটে, কারোর কারোর হাতে লাঠি। সবার চোখগুলোতে হলদে আর সবজি আলো জ্বলছিল। ট্রেনটাকেই সবাই দেখছিল একভাবে। এরা কারা? কেন এরা ঘাস ময়দানে লুকিয়ে থাকে? সবার মনে এই প্রশ্নই জাগছে এখন। হঠাৎ ওদের চমকে দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো একটা ঝাঁকুনি দিয়ে। ট্রেনের কামরার ভেতরকার সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল এবার। ঘটাং ঘটাং শব্দ করে ট্রেনটা এগিয়ে চলেছে ব্রিটিশ আমলের পুরনো রেললাইন ধরে। দুধারে দাঁড়িয়ে থাকা ঘাস আর তার মাঝখানে দাঁড়ানো বিকট মূর্তিগুলো একভাবে ওদের চলে যাওয়াটাই দেখছিল শুধু। মাঝে মাঝে কয়েকজন হাতের লাঠিটা উঁচিয়ে হুঙ্কার দিচ্ছিল, যেন যেন শাসানি দিচ্ছিল কামরার ভেতরের লোকজনকে। সেই দ্বিতীয় লোকটা হাত জড়ো করে মাথার ওপর তুলে একটা নমস্কার করলো। অন্য সবাই বিস্ফারিত চোখে দেখছিল জানলার বাইরে। ঘাস ময়দানটা ঝড়ের মতো পেরিয়ে যাচ্ছে। কালো নিকষ অন্ধকারে থেকে থেকে আলোর ছটা লম্বা দাগের মতো ওদের চমকে দিয়ে চলে যাচ্ছে। ট্রেনের কামরার আলো থেকে থেকে আলোকিত করছে ঘাস ময়দানটাকে। কড়কড় করে বাজ পড়ল আবার। ট্রেনের গতি এবার বেড়ে উঠল। তীব্র একটা হুইসেল দিয়ে ট্রেনটা ঢুকলো এবার বেলদিঘি স্টেশনে। পুরনো আমলের ব্রিটিশদের তৈরি করা একটা রেল স্টেশন। লম্বা ত্রিফলা আলো থেকে ঘোলা ঘোলা হলদে আলো অতি কষ্টে স্টেশনটাকে আলোকিত করে রেখেছে। ট্রেনটা দ্রুত থেকে ধীরে ধীরে নিজের গতি কমিয়ে থমকে দাঁড়িয়ে গেল। কামরার এদিক ওদিক থেকে এক এক করে যারা ট্রেনে ছিল তারা নেমে এলো। সবাই ভয়ে একেবারে সিটিয়েছিল একরকম। সেই লোক দুটি হনহন করে হেঁটে বেরিয়ে যাওয়ার তাল করছিল রেল স্টেশন থেকে। অবনী আর হারু ওদেরকে ডাক দিল। ও দাদা, আরে ও দাদা, এমনি করে চলে যাচ্ছেন যে? ওই লোকটাকে যে ওরা টেনে নিয়ে গেল। আরে আরে দাদা দাঁড়ান। সেই দ্বিতীয় লোকটা এ কথায় থমকে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে একেবারে খচমচ করে বলে উঠল, তা তোমরা কি চাও? আমরাও ওই লোকটাকে খুঁজতে যাই আর ওর মতোই আমরাও গায়েব হয়ে যাই? না বাবা না, আমাদের বাড়িতে পরিবারাদি আছে। তোমরা ছোকরা দেশের ভবিষ্যৎ। যাও যাও, লেগে পড়ো এই কাজে, যাও। লোকটা কথাটা বলেই একরকম দৌড়ে বেরিয়ে গেল স্টেশন থেকে। অবনী আর হারু একেবারে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। আজকাল মানুষ যে কেন এরকম হয়ে গেছে বুঝে উঠল না ওরা। অন্যের বিপদে কেউ সাহায্যই করতে চায় না আজকাল আর। দেখলে অবনীদা এ কিরকম লোক, সত্যি এ কিছু বলার নেই। কিন্তু আমরা তো আর হাতে হাত দিয়ে বসে থাকতে পারবো না, কি বলো? ঠিক বলেছিস। আজ ওই শহরের লোকটাকে টেনে নিয়ে গেল, কোনোদিন আমাদের মধ্যে থেকে কাউকে টেনে নিয়ে যাবে। ট্রেন তো আর বাদলা দেখে খারাপ হবে না। চল দেখি, স্টেশন মাস্টারকে খুঁজি। গ্রামের আরও 2-4 জনকে দরকার।
আজ ওই ঘাস ময়দানের ওদের একদিন কি আমাদের একদিন। ঠিক ঠিক, চলো। হারু আর অবনী নিজেদের ছাতাগুলো মাথার ওপর খুলে হন হন করে হেঁটে এগিয়ে চলল স্টেশন মাস্টারের ঘরের দিকে। অন্য সবাই এক এক করে বেরিয়ে গেল স্টেশন ছেড়ে। শুধু হারু আর অবনী সবার থেকে অন্যদিকে চলেছে। চোখের ওপর একভাবে জল পড়ছিল। তাতেই চোখ খুলে গেল নিশিকান্ত বাবুর। মাথার ওপর আকাশটা বিরাট বড় দেখাচ্ছে। কালো মেঘ ভরে আছে সেখানে, একভাবে বাদলা হয়েই চলেছে। নিশিকান্তবাবু উঠে বসলেন। চারিদিকটা কেমন যেন হালকা সবজি একটা আভায় ভরে আছে। নিশিকান্তবাবু ভয়ে ভয়ে চারিদিকে দেখতে লাগলেন। বর্ষার জলের জন্য তার চোখ দুটো ঝাপসা হয়ে গেছিল। একটু পরিষ্কার হতেই চারিদিকের সব দৃশ্য চোখে ফুটে উঠল তার। একটা অদ্ভুত সবুজ আগুনের কুণ্ডে হলদে সবুজ আগুন জ্বলছে, তার আভায় চারিদিকে ছড়িয়ে আছে। আগুন ঘিরে অনেকগুলো হাড় বের করা অবয়ব দাঁড়িয়ে আছে। সবাই নিশিকান্ত বাবুকেই দেখছিল। তাদের চোখগুলো জ্বলছে, নরকের আগুন বেরোচ্ছে যেন হলকা দিয়ে সবার চোখ থেকে। কি বাবু, ঘুম ভাঙলো? হঠাৎ মেঘ কাঁপানো এই আওয়াজে নিশিকান্তবাবু চমকে তাকালেন আগুনের উল্টো দিকে। যাকে দেখলেন তাতেই তার হৃৎপিণ্ড ধড়াস করে পেটের মধ্যে নেমে গেল। একটা বিশাল আকারের অস্থি চর্মসার মূর্তি, শুধু দাঁতগুলোই আছে মুখে, নাক কান একেবারেই নেই। শরীরটায় বৃষ্টি পড়ে ছিটকে যাচ্ছে। একটা পোড়া কালো কাঠের ওপর বসে আছে সে। নিশিকান্তবাবুর দিকেই আগুন ঝরা চোখে দেখছে জীবটি। তার একটা চোখ ছোট, একটা চোখ বড়। তো 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 তোমরা কারা? আমাকে এখানে এনেছো কেন? কারা কারা তোমরা? আমরা 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 কারা? আমাদের পরিচয় পরে জানবি। আগে বল, তুই কে? কি জন্য আমাদের ঘাস ময়দানে দাঁড়িয়ে নজর রাখছিলি? বল। ওহ, গায়ের পোশাকটা দেখে তো ব্রিটিশ কোম্পানির চর মনে হচ্ছে। লজ্জা করে না দেশীয় মানুষের ওপর এভাবে চরগিরি করিস? না স্যার, আমি নই ব্রিটিশ কোম্পানি। আসলে আমি স্যার মাধ্যমিক পাস। আমি কোনো কোম্পানির ব্যাপারে কি করে জানবো? আমি নই স্যার, আমি নই। নিশিকান্তবাবুর কথা শেষ হলো না। একটা লাঠি এসে সপাটে পড়ল তার কাঁধে। আঁক করে একটা আর্তনাদ করে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। সর্দারের মুখে মুখে জবাব দিস। সর্দার এসব মিছে কথা কইছে। আমি এটা দেখছি। ঘাস ময়দানে ওখানে দাঁড়িয়ে আমাদের উপর নজর রাখছিল, তাই তো এখানে তুলে আনলাম। ঠিক, এর আগেও এরকম একজন আমাদের উপর নজর রেখেছিল। তার কি আমরা অবস্থা করেছি যে দেখো দেখে। নিশিকান্তবাবু মনে মনে নিজের এই বিশ্রী রোগটাকে গাল পারলেন দুবার। তারপর মুখ তুলে চেয়ে দেখলেন একটা পচা গলা কঙ্কাল। তার গায়ে আর মাংস লেগে নেই। বাঁশের গায়ে দু হাত বাঁধা অবস্থায় ঝুলে আছে একটু দূরে। কঙ্কালটার সারা গায়ে দাঁতের দাগ। নিশিকান্তবাবু যেন নিজেকে ওই কঙ্কালটার জায়গায় দেখতে পেলেন। বর্ষার জলে আবার চোখ ঝাপসা হয়ে আসছিল তার। হঠাৎ তার ঘাড় ধরে কেউ যেন তুলে ধরল। পায়ে চোট লাগায় দাঁড়াতে পারছিলেন না তিনি। ওদের মধ্যে থেকে একজন ওকে তুলে টেনে হেঁচড়ে নিয়ে গেল বিশাল দেহধারী মূর্তিটার সামনে। কাদার ওপর আছড়ে ফেলল সে তাকে। নিশিকান্তবাবু কোকিয়ে উঠলেন ব্যথায়। বিশাল কদাকার মূর্তিটা একটা লম্বা হাড় চিরচিরে হাত বাড়িয়ে নিশিকান্তবাবুর মুখটা ধরে নিজের কাছে টেনে নিল। বিশ্রী পচা একটা গন্ধে তার যেন পেট খুলিয়ে বমি উঠে আসছিল। তিনি মুখটা বেঁকিয়ে ফেললেন যন্ত্রণায় আর ভয়ে। চর বৃত্তির সাজা তোকে পেতেই হবে। আয় আয়, কতদিন মানুষের রক্ত খায়নি রে, আজ তেষ্টা মেটাবো। সর্দার, আমরা পাবো না। সর্দার ভয়ানক চোখে ওদের দিকে তাকালো। তার মুখ থেকে তখন লালা ঝরা শুরু হয়ে গেছে। একটা হাত তুলে সে বলল, পাবি,
তোরাও পেশাদ পাবি। আগে আমি খেয়ে নি। ওহ, সেই কত বছর আগে ওই ওই লোকটার রক্ত খেয়েছি, আজ আবার সেই স্বাদ পাবো। আয়। বিশাল দেহধারী জীবটা এবার নিশিকান্ত বাবুকে ধরে তার ঘাড়ে একটা মস্ত কামড় বসিয়ে দিল। চোঁ চোঁ করে শুশুকের মতো শুষে নিতে লাগলো সে নিশিকান্ত বাবুর দেহের সমস্ত তরল। প্রবল চিৎকারে বৃষ্টির শব্দ ছাপিয়ে আওয়াজ ছড়িয়ে গেল চারিদিকে। ঘাস ময়দানের মধ্যে একদল লোক তখন হাতে হ্যারিকেন আর টর্চ নিয়ে নিশিকান্ত বাবুকে খুঁজতে বেরিয়েছিল। ঘাসের মধ্যে বেশ খানিকটা এগিয়ে ওরা এদিক ওদিক আলো ফেলে দেখছিল। বর্ষায় খুব বেশি দূর চোখে পড়ে না। অবনী আর হারুর কথা শুনে আরও দুজন দোকানদারকে নিয়ে স্টেশন মাস্টার অক্ষয় মণ্ডল এসেছেন। তিনি সব ব্যাপারটাই জানেন। হঠাৎ বিশাল একটা চিৎকার শুনতে পেল ওরা, যেন জীবন বেরিয়ে যাচ্ছে এরকম এক চিৎকার। এই এই কে চেল্লালো? এই হারু, শুনতে পেলি? হ্যাঁ গো অবনীদা, ওই ওই দিক দিয়ে এলো মনে হলো। অক্ষয়বাবু হাতের টর্চটা সেদিকে তুলে কিছুক্ষণ দেখল। তার চোখে পড়ল ঘাসের মধ্যে থেকে একটা সবুজ আলোর ছটা বেরোচ্ছে লম্বা হয়ে। বর্ষার জলের জন্য সবকিছু ঝাপসা লাগলেও সবুজ আলোটা তীব্র হয়ে চোখে পড়ছে স্পষ্টভাবে। ওই যে ওদিক থেকে আসছে শব্দটা, চলো দেখি সবাই শুধু সাবধানে থেকো, লাঠি সোটাগুলো শক্ত হাতে ধরে চলো দেখি। অক্ষয়বাবু কথাটা বলে টর্চ বাগিয়ে এগিয়ে চললেন ঘাস ময়দানের ঘাস ঠেলে ঠেলে। অবনী আর হারু সাথে অন্য লোকজনও চলল তার পেছন পেছন। মাথার ওপর আবার একটা বাজ পড়ল কড়কড় করে। চোখে প্রায় অন্ধকার নেমে এসেছিল নিশিকান্ত বাবুর। তার হাত দুটো যেন অসাড় হয়ে পড়েছে। বিশাল চেহারার জিভটা রক্ত খেয়ে পেট একেবারে ফুলিয়ে ঢোল করে ফেলেছে। তৃপ্তিতে জিম ভাব নিয়ে সে আকাশের দিকে তাকালো। নিশিকান্তবাবু তার হাতে একেবারে মরার মতোই ঝুলেছিল। হঠাৎ ঘাস ঠেলে একেবারে হাজির হলো ৩-৪ জন। তাদের হাতে টর্চ, হ্যারিকেন। ওরাও সবুজ আলো দেখে সেখানে এসে পড়ায় একেবারে হকচকিয়ে গেছিল সবাই। এই কারা তোরা? এত সাহস তোদের? এখানে আমাদের সভা ভাঙতে এসছিস? সর্দার ওদের দিকে তাকিয়ে একটা হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালো। নিশিকান্তবাবু কাটা কলা গাছের মতো মাটিতে ছপ করে পড়ল। কি বিশাল দেহ সর্দারের! মাথাটা ঘাস ময়দানের ওপর ঠিক যেন একটা তাল গাছের মতো উঠে দাঁড়িয়ে আছে। সবুজ চোখগুলো থেকে ধকধকে সবুজ লাভা বেরোচ্ছে। তোরা কি ব্রিটিশ পুলিশের চর? তোরা আমাকে ধরিয়ে নিতে চাস? তোদের শেষ দিন আজ। ওহ, আজ একেবারে জমিয়ে ফোঁস দেব। সর্দার একটা হুঙ্কার ছেড়ে তেড়ে এলো অবনী আর হারুদের দিকে। অবনী একবার এদিক ওদিক দেখে কি করবে বুঝে না উঠে হাতের হ্যারিকেনটা ছুঁড়ে মারল সর্দারের দিকে। হ্যারিকেনটা সর্দারের গায়ে আছড়ে পড়তেই সর্দার প্রবল ভয়ে চিৎকার করে ছিটকে পড়ল ঘাসের একদিকে। অন্য অবয়বগুলো আগুন দেখে সবুজ ধোয়ার মতো এক এক করে বাতাসে মিশে যেতে লাগলো, যেন ছায়ায় ছিঁড়ে ছিঁড়ে ঘাসের মধ্যেই আবার মিশে যাচ্ছে। সেই সর্দারটাও প্রবল চিৎকার করে ভেঙে টুকরো টুকরো হয়ে ঘাসের মধ্যেই আবার মিশে গেল। অক্ষয়বাবু কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে বর্ষার জলে ভেজা মাটি পেরিয়ে দৌড়ে গেলেন নিশিকান্তবাবুর কাছে। নিশিকান্তবাবুর দু চোখে আধার নেমে এসেছে অনেকক্ষণ। বেশ কিছুক্ষণ হলো বৃষ্টি থেমে গেছে। স্টেশনে একটা বেঞ্চের ওপর বসেছিলেন নিশিকান্তবাবু। দু চোখের তলায় তার কালি পড়ে গেছে। তাকে ঘিরে স্টেশন মাস্টার অক্ষয় মণ্ডল, অবনী, হারু আরও ২-৩ জন দাঁড়িয়ে আছে। নিশিকান্তবাবু একটা দুধের গ্লাসে চুমুক দিচ্ছেন থেকে থেকে। আপনার ট্রেন থামার পর বাদলার মধ্যে নামাটা একেবারেই উচিত হয়নি। আজ আমরা ওখানে না পৌঁছালে কি যে হতো, হয়তো আপনার প্রাণটাই চলে যেত। নিশিকান্তবাবু ছলছল চোখে অক্ষয়বাবুর দিকে দেখলেন। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। অবনী অক্ষয়বাবুকে জিজ্ঞেস করল, অক্ষয় জ্যাঠা, আমরা তো ছোটবেলা থেকে এই ঘাস ময়দান থেকে দূরে থাকার কথা শুনে আসছি। আজ ওদের দেখলাম
ওরা কারা বলো তো? কি জন্য ওই ঘাস বনে লুকিয়ে থাকে ওরা? আমার তো এখনও দৃশ্যগুলো কল্পনা করে শরীর কেঁপে উঠছে। দেখো, আমিও সবটা জানি না, তবে আজ নয় নয় করেও প্রায় 13 বছর আমি এই স্টেশনে আছি। মিথ্যে বলবো না, বেশ তোফা আছি। কিন্তু এই বর্ষা নামলেই আমার আমার ভয় হয়। কেন জানো? ওই ওই ওদের জন্যে। যখন আমি প্রথম এখানে আসি তখন বর্ষাকাল ছিল। ওদের দেখেছিলাম ঘাসের ময়দানের মধ্যে লুকিয়ে চারিদিকে নজর রাখে ওরা। ওই ঘাস ময়দানের কাছে না ঘেঁষলে কারোর কোনো ক্ষতি করে না। কিন্তু ওরা কারা অক্ষয় জেঠু? আমরা তো কিছুই বুঝতে পারছি না গো। অক্ষয় মণ্ডল নিজের হাতটা একবার নিজের মুখের ওপর বুলিয়ে নিলেন। কথা বলতে বলতে ঘেমে গেছিলেন লোকটা। তারপর আবার বললেন, ওরা হলো ঠগি। ঠগি কি জানো তো? যারা আজ থেকে প্রায় 200 বছর আগে বাংলার পথে ঘাটে মানুষ মেরে তাদের টাকা পয়সা লুট করে নিত, এরাও হলো সেই ঠগির দল। তবে এরা সব মৃত। মানে যখন ব্রিটিশ আমলে এখানে রেল লাইন পাতা হয়েছিল, রেলকর্মী আর বাবুদের মেরে তাদের সর্বস্ব লুট করতো এরা। কিন্তু একদিন হঠাৎ এখানে ব্রিটিশ পুলিশ হানা দেয়। কোনো চোর খবর দিয়েছিল হয়তো। একে একে সব ঠগিকে গুলি করে শেষ করে দেয় ওরা। তারপর ওই ঘাস ময়দানে একটা বিশাল গর্ত খুঁড়ে ওদের দেহগুলো সেখানে পুঁতে দিয়েছিল ব্রিটিশ পুলিশ। আমি এসব কথা জানতে পারি এই বেলদিঘি নিয়ে লেখা একটা বই থেকে। আজ থেকে 10 বছর আগে এক সাংবাদিক ভারতবর্ষের পুরনো রেল স্টেশন নিয়ে লেখা তার বইতে সব কথা লেখেন। তখন আমি সব জানতে পেরে সব ট্রেন চালককে ওই ঘাস ময়দানটা যত দ্রুত পেরোনো যায় তারই নির্দেশ দিই, বুঝলে? একটানা কথাগুলো শুনে অবনী আর হারু দূরে ঘাস ময়দানের দিকে তাকালো। ওদের মনে হলো এখনো ওদের যেন কেউ একটা দেখছে ওখান থেকে। সময় যেন থমকে গেছে ওই ঘাসের মাঝে। ওদের গাটা একটু শিরশির করে উঠল। এবার আকাশে আবার একটা বিদ্যুতের চমক দেখা গেল।